আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম প্রজ্ঞাপন জারি। অসমাপ্ত কাজে এগিয়ে নেয়ার প্রত্যাশা তাজুল ইসলামের। ঢাকা উত্তর দক্ষিণ সহ 6 সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ। শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন জানালেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 বাহিনী প্রধানের সাথে শুভেচ্ছা বিনিময়। কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দিয়ে কারিকুলাম ঢেলে সাজানোর পরিকল্পনা করছে নতুন সরকার। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে আপিল বিভাগের আইনজীবী আমিনুল ইসলামকে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনের মাধ্যমে 2024 সালের 5 সেপ্টেম্বর দেয়া তাজুল ইসলামের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞের বিচার চলমান থাকবে বলে আশা প্রকাশ করেছেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বাংলাদেশের এই মানুষগুলোর প্রতি, এই নির্যাতিত বেদনাহত যে মানুষগুলো, তাদের প্রতি সুবিচার করার স্বার্থে এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে। আমি তো মনে করি কোনো শঙ্কার কারণ নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার, স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন, এটা হচ্ছে স্বাভাবিক। ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের গুরুত্বপূর্ণ 6 সিটি কর্পোরেশনে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর ফলে নির্বাচন বিলম্বিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে। আগামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাদের কার্যালয় খোলার সুযোগ নেই বলেও জানান মন্ত্রী। সকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের আগস্টে ইউনিয়ন পরিষদ ছাড়া বাকি জনপ্রতিনিধিদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। মেয়র ও কাউন্সিলরদের অনুপস্থিতিতে প্রশাসক দিয়ে কার্যক্রম চালাতে গিয়ে অনেকটা স্থবির হয়ে পড়ে স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। ফলে নাগরিক সেবা বঞ্চিত হয় সাধারণ মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের দায়িত্ব নেয়ার পর এবার ঢাকাসহ 6 সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে দলের 6 নেতাকে দায়িত্ব দেয়া হলো। ঢাকা দক্ষিণ সিটিতে আব্দুস সালাম, উত্তরে শফিকুল ইসলাম খান মিল্টন দায়িত্ব পেয়েছেন। এছাড়াও খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে প্রশাসক হয়েছেন শওকত হোসেন সরকার। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার। তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার নেতৃত্বে আরো শক্তিশালী হয়ে উঠবে এবং এই সরকার, যে সরকার গঠন করা হয়েছে তার নেতৃত্বে, সেই সরকার সফল হবে বাংলাদেশকে তার ইচ্ছিত লক্ষ্যে নিয়ে যেতে। সরকার গঠনের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে বিএনপি মহাসচিব ও মন্ত্রী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব জনমনে নতুন আশার সঞ্চার করেছে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে, তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করব। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আইনগতভাবে দেখা হবে। আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছলে দফতরের নেতাকর্মীরা মহাসচিবকে স্বাগত জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রথমবারের মতো অফিস করেছেন। প্রধানমন্ত্রী সকাল ৯টায় তার অফিসে পৌঁছান। এ সময় সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ৩ বাহিনী প্রধানগণ স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী দিনের কর্মসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব ২ মোহাম্মদ মেহেদুল ইসলাম। ফ্যামিলি কার্ডের মতোই যত দ্রুত সম্ভব পাইলট প্রকল্প আকারে কৃষক কার্ড চালু করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে কৃষক কার্ড চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, কৃষকদের জন্য ভর্তুকি ও বিভিন্ন সহায়তা কার্যক্রম আরও স্বচ্ছ ও সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ, আধুনিক মেশিনারিজ এবং সারের সুবিধা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এতে প্রকৃত কৃষক শনাক্ত করা সহজ হবে এবং মধ্যস্থভোগী সুযোগ কমবে। মন্ত্রী বলেন, সরকারি পরিসংখ্যানে অন্তর্ভুক্ত সকল কৃষকই পর্যায়ক্রমে এই কার্ড পাবেন। তবে প্রাথমিকভাবে সীমিত পরিসরে পাইলট প্রকল্প আকারে কার্যক্রম শুরু করা হবে। পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রাজধানী পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এক টুইট বার্তায় তিনি বলেন, দুই দেশকে নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ করার জন্য একসাথে কাজ চালিয়ে যেতে পেরে তিনি আনন্দিত। এদিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাদের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন ক্রিস্টেনসেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ইইউভুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা। বিদ্যমান শিক্ষা ব্যবস্থার কারিকুলাম ঢেলে সাজানো পরিকল্পনা নতুন সরকারের আছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এটিএন বাংলা ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে তিনি বলেন, মানহীন কারিকুলাম, সার্টিফিকেট নির্ভরতা, প্রশ্ন ফাঁস ও পাশের হার বাড়ানো সহ নানা অব্যবস্থাপনা তরুণদের পিছিয়ে দিচ্ছে। এ সময় এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, চাহিদা এবং জ্ঞান নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি। তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা, সার্টিফিকেট নির্ভরতা, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শুধু পুঁথিগত বিদ্যা নয়, বিশ্বজুড়ে দক্ষতার কদর বাড়ছে। এই বাস্তবতাকে পাশ কাটিয়ে এগোতে পারছে না বাংলাদেশ। সার্টিফিকেটধারী বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বেকারত্ব কমিয়ে আনতে বর্তমান সরকার এখন সবচেয়ে বেশি জোর দিচ্ছে কর্মমুখী শিক্ষায়। এটিএন বাংলায় ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা জানান শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আমাদের সায়েন্স ডিগ্রির প্রয়োজন, যারা কার্যকরী ইঞ্জিনিয়ারদের প্রয়োজন। আবার শুধু ডিগ্রি না, ডিগ্রি ছাড়াও আমাদের টেকনিশিয়ানসদের প্রয়োজন। ভোকেশনাল ট্রেনিং আরো বেশি ফোকাস করতে হবে, ইউনিভার্সিটির উপর চাপ কমাতে হবে। এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, দেশের বিদ্যমান কারিকুলাম ধীরে ধীরে আন্তর্জাতিক মানে উন্নত করার পরিকল্পনা রয়েছে নতুন সরকারের। 3C's, কারিকুলাম, ক্লাসরুম, কনসিস্টেন্সি, এই তিনটা জিনিস প্রয়োজন একটা শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে গড়ে তুলবার জন্য। টেক্সট বুক, টিচারের ট্রেনিং, ক্লাসরুমে অ্যাকচুয়ালি কি কি শেখানো হবে, এই সব কিছু তৈরি করে কিন্তু কারিকুলাম গ্লোবাল স্ট্যান্ডার্ডে আনতে হবে। সবাইকে ডিগ্রি নেওয়ার ধ্যান ধারণা চিন্তা সোভিয়েত পরিকল্পনা থেকে এসেছে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, উন্নত দেশ এই চিন্তা থেকে সরে আসলেও বাংলাদেশ এখনো পুরনো চিন্তায় পড়ে রয়েছে। বাংলাদেশের আপনার এডুকেশন সিস্টেম এখনো ওই 50 বছর পুরনো সোভিয়েত প্ল্যানিং বিশ্বাস করে। এইভাবে আমরা আগাতে পারবো না। এর জন্য বলছি আমাদের বৃহত্তর চেঞ্জেস দরকার। এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ উন্নত বিশ্বের মতো নলেজ বেসড ও নিড বেসড শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দেন। বাংলাদেশকে আরো বেশি এগিয়ে নেবার জন্য যে কর্মমুখী শিক্ষা
আমাদের যে কারিগরি প্রশিক্ষণ, আমাদের যে বৈদেশিক আয়, প্রবাসী আয় বৃদ্ধি করবার জন্য আমাদেরকে আরও বেশি দক্ষ কর্মী, অতি দক্ষ কর্মী, প্রফেশনালস, নার্সেস, কেয়ার গিভার এই ধরনের কর্মীদেরকে বিদেশে প্রেরণ করলে আমরা যদি আমাদের প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের যে প্রবাসী আয়, বৈদেশিক আয়কে আরও বেশি বৃদ্ধি করতে পারবো। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী কাউরান বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন দোকানে মূল্য তালিকা না টানিয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে 9টি প্রতিষ্ঠানকে 26,000 টাকা জরিমানা করা হয়েছে। পুরো রমজান মাস জুড়ে বাজার তদারকি সহ ভেজাল বিরোধী র্যাবের এই অভিযান চলমান থাকবে বলে জানায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আমরা চেয়েছি মূলত ব্যবসায়ীদেরকে সচেতন করতে। আমরা এই অভিযানটা পুরো রমজান মাস জুড়ে চালাবো এবং আপনারাই দেখতে পারবেন যে আমরা পরের বার যখন আসবো তখন এই অপরাধের প্রবণতা যেহেতু আবার পুনরাবৃত্তি হবে, আমাদের জরিমানা এবং অন্যান্য শাস্তির পরিমাণটাও একই হারে বৃদ্ধি পাবে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা লাভের অংশ থেকে 40 থেকে 50% পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন। গরুর মাংস 780 টাকার পরিবর্তে 750 টাকা কেজি বিক্রি করা হবে, আর লেবু প্রতি পিসে 1 থেকে 2 টাকা ছাড় দেওয়া হবে। ক্রিসেন্ট মার্কেটে ইসলামীয় শান্তি সমিতির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, অদৃশ্য খরচ বন্ধ হলে এসব পণ্য আরও সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন ক্রেতারা। সংবাদ সম্মেলনে সংহতি জানিয়ে ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ছে। একজন মন্ত্রী চাঁদাবাজিকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করার পরও সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াত থেকে নির্বাচিত এই সংসদ সদস্য। কারওয়ান বাজারে যদি এই চাঁদাবাজি বন্ধ করতে হয় তাহলে সরকারের সহযোগিতা, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত জরুরি। এবারে খেলার খবর। রিয়াল মাদ্রিদের হারে আবারও স্প্যানিশ লিগে পয়েন্টের শীর্ষে ওঠার সুযোগ তৈরি হয়েছিল বার্সেলোনার। নিজেদের মাঠ নু ক্যাম্পে লেভেন্তেকে 3-0 ব্যবধানে পরাজিত করে সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগালো হ্যান্সি ফ্লিকের দল। খেলার 4 মিনিটেই মার্ক বেরনাল বার্সেলোনাকে এগিয়ে দেন। 32 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং, আর বদলি হিসেবে নামার কিছুক্ষণ পর 81 মিনিটে ব্যবধান 3-0 করেন ফার্মিন লোপেস। এই জয়ে 25 ম্যাচে 61 পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষে উঠে এলো বার্সেলোনা। সমান ম্যাচে 60 পয়েন্ট নিয়ে 2 নম্বরে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম প্রজ্ঞাপন জারি। অসমাপ্ত কাজে এগিয়ে নেয়ার প্রত্যাশা তাজুল ইসলামের। ঢাকা উত্তর দক্ষিণ সহ 6 সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ, শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন, জানালেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 বাহিনী প্রধানের সাথে শুভেচ্ছা বিনিময়। কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দিয়ে কারিকুলাম ঢেলে সাজানোর পরিকল্পনা করছে নতুন সরকার। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এবং নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বাবা ছেলে সহ 4 জন নিহত। চট্টগ্রামের হালি শহরে একটি আবাসিক ভবনের লিফট ছিঁড়ে আগুনে শিশু সহ 9 জন দগ্ধ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।